শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পরমাণু কেন্দ্রের $500 কোটি আত্মসাতের অভিযোগ। সাবেক চিফ জাস্টিস খায়রুলের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলা। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশ ধ্বংস করে দিয়েছে, মন্তব্য প্রধান উপদেষ্টার। রাষ্ট্রকে নতুন করে গড়তে সবার সহযোগিতা কামনা। জিনিসপত্রের দাম কমানোই প্রধান লক্ষ্য, বললেন অর্থ উপদেষ্টা। 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস সড়ক পরিবহন উপদেষ্টার। এবং প্রশাসনিক সংস্কার ছাড়া জ্বালানি খাতে সুফল মিলবে না, বলছে সিপিডি। সংকট উত্তরণে বিপিআরসিকে ঢেলে সাজানোর তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধানে নিয়োজিত গ্লোবাল ডিফেন্স কর্প শনিবার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক। মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থে 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং পরিবারের কয়েকজন সদস্য। 2009 সালে টিউলিপ সিদ্দিকের প্রতিষ্ঠিত ভুয়া প্রচ্ছায়া লিমিটেড কোম্পানির মাধ্যমে অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি, 2013 সালে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময়েই এই চুক্তির মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। রংপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সাবেক আইজিপি সহ 17 জনের নামে মামলা হয়েছে। মেট্রোপলিটন আমলি আদালতে মামলাটি দায়ের করেন নিহতের বড় ভাই রমজান আলী। এদিকে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ নিহতের প্রায় 1 মাস পর রংপুর তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে মামলার আবেদন করেন বড় ভাই রমজান আলী। শুনানি শেষে বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে যে 17 জনকে আসামি করা হয়েছে তাদের অন্যতম হলেন পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি কমিশনার মনিরুজ্জামান ও পুলিশের এএসআই ইউনুস আলী। এছাড়াও আসামি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ সহ অজ্ঞাত 150 জনকে। গত 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। এদিকে 2013 সালের 5 মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবির আদালতে মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আবেদনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলেনুর তাপস, সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সহ পুলিশ র্যাবের সাবেক কয়েকজন কর্মকর্তা ও আওয়ামী লীগের কয়েক নেতাকে আসামি করা হয়েছে। ওদিকে গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে আবুল হাসান নামে একজনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমান সহ 48 জনের নামে মামলা করেছেন নিহতের ভাই। শনিবার রাতে সদর থানায় করা মামলায় অজ্ঞাত আরও প্রায় 200 জনকে আসামি করা হয়েছে। জাহিদ সবুজ, মোহনা সংবাদ। বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলকভাবে বেআইনি রায় প্রদান ছাড়াও জাল রায় তৈরির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শাহবাগ থানায় তার বিরুদ্ধে 219 এবং 466 ধারায় এই মামলা করা হয়। এর আগে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায় পরিবর্তনের জন্য প্রতারণা জালিয়াতির অভিযোগে এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ বিথির আদালতে এই মামলার আবেদন করেন ইমরুল হাসান নামে একজন আইনজীবী। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রধানদের উদ্দেশ্যে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশকে নতুন করে গড়তে সবার সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার সহ জাতিসংঘ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে রাজধানীর একটি হোটেলে মতবিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে তিনি বাংলাদেশের চলমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা সহ অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরেন। I hope you'll have patience and stay with us. Help us. ছাত্রদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী মনোভাব দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। Bangladesh witnessed the second revolution. It's about 2 weeks actually. Hundreds of thousands of our valiant students and people rose up against the brutal dictatorship of Sheikh Hasina. She fled the country, but only after the security forces and her party's student wing committed country's worst civilian massacre since country's independence. বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় কূটনৈতিকদের সঙ্গে ব্রিফিংয়ের বিষয়বস্তু তুলে ধরেন তিনি। উনি বলেছেন যে এই ভ্যালিয়েন্ট স্টুডেন্টদের কারণে এবং স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায় সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন, যেখানে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে এবং যেখানে হিউম্যান রাইটস ইরেসপেক্টিভ অফ দেয়ার এথনিসিটি, দেয়ার রিলিজিয়ন, দেয়ার জেন্ডার, হোয়াট এভার ইট ইজ, তাদের এটা ফুললি প্রোটেক্টেড হবে। শফিকুল আলম জানান, কূটনৈতিকদের পরামর্শ ছিল স্বল্প সময়ের মধ্যে নির্বাচন করা। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সব সেক্টর সংস্কার করার পরই নির্বাচন হবে বলে আশ্বস্ত করেন। এই ইন্টারিম গভর্নমেন্ট যত দ্রুত ইলেকশন দেওয়া যায়, এটা হচ্ছে ওনাদের মূল কাজ। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ব্যবসা বাণিজ্য সহজীকরণ এবং জিনিসপত্রের দাম কমানোতেই অগ্রাধিকার দিলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। আর সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, 1 সপ্তাহের মধ্যে চালু হবে মেট্রো রেল। এদিকে তথ্য মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইন পরিবর্তন করা হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন 3 উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। শুক্রবার শপথ নেন নতুন 4 উপদেষ্টা। পুরনো কারো কারো সঙ্গেও যুক্ত হয় নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব। এতেই সচিবালয়ে ব্যস্ত দিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের। আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলামকে দেয়া হয়েছে আরেক মন্ত্রণালয় তথ্য সম্প্রচারের দায়িত্ব। সেখানে প্রথম দিন দাপ্তরিক কাজের পাশাপাশি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। জানান, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় এমন আইন পুনর্বিবেচনা করা হবে। বিদ্যমান যে আইন এবং বিধিনিষেধগুলো আছে, আর সেগুলোতে যদি সংস্কার আনার প্রয়োজন মনে করা হয়, সেগুলো আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা এই বিষয়ে উদ্যোগ নিব। আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রসঙ্গেও কথা বলেন তিনি। এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। এদিকে অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। জানান, শিগগিরই মেট্রো রেল চালু করা হবে। যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, মেট্রো রেলের বোর্ডে কিছু প্রতিনিধি ছিল, সেগুলো পরিবর্তন করা দরকার ছিল, তো সেটা আমরা আজকে করে দিয়েছি। ওনাদের ওই যে লাইন টেস্টিং এর একটু, কারণ ওরা তো কর্মবিরতি করতেছে, এটাতে একটু টাইম লাগবে। তা আমরা সর্বোচ্চ 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করব।
অর্থের পাশাপাশি নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদন ও সরবরাহ ঠিক রাখাই অন্তর্বর্তী সরকারের প্রথম অগ্রাধিকার। দ্রব্যমূল্য ব্যাপারটা হলো একটা হলো আপনার উৎপাদন আর একটা সরবরাহ। উৎপাদনটা দেশে হয়, সরবরাহ দেশে হয়, বাইরের থেকে আনতে হবে, যেখানে বাণিজ্য হিসেবে সংশ্লিষ্ট আছে। ওই রিলেটেড যেগুলো যে আছে সেগুলো যত সম্ভব সহায়ক পরিবেশ হয় বাণিজ্যে। আমরা অনেক সময় ইম্পোর্টেড ইনফ্লেশন হয়, তাই না? ওই ব্যাপারে এবং ব্যবসা বাণিজ্য সেগুলো বলে রিলেটেড, আমরা ওইদিকে যথেষ্ট সজাগ আছে। ডলারের দামে তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত আলোচনা চলছে বলেও জানান সালেহ উদ্দিন আহমেদ। এই ব্যাপারে যত শীঘ্র আমরা পদক্ষেপ নেব। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। প্রায় 1 মাসের অচলাবস্থা কাটিয়ে খুলেছে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক শিক্ষার্থী সহ সবার পদভারে মুখর হয়ে ওঠে প্রিয় প্রাঙ্গণ। যদিও প্রশাসনিক কর্মকর্তার অভাবে অসংখ্য সমস্যা মোকাবেলা করতে হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। সংকট কাটাতে দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের সহায়তায় এমআর আসাদের রিপোর্ট। সরকারি নির্দেশনার পর সারা দেশে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন পর শ্রেণীকক্ষে আসতে পেরে খুশি শিক্ষার্থীরা। স্কুলে এসে আমাদের অনেক ভালো লাগে, পড়াশোনা হয়, স্কুল যাতে পুরো রেগুলার হয়ে যায় এবং আমরা যাতে প্রতিদিনই আসতে পারি। অনেকদিন পর ক্লাসে আসলাম, এই জন্য ভালো লাগছে, আর হচ্ছে নতুন বিজয়ের স্বাদের জন্য ভালোই লাগছে। শঙ্কার মাঝে ছিলাম, আর মাঝখানে আমাদের পড়ালেখা নিয়েও খুব ঘাটতি পড়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান অচলাবস্থা থেকে বের হয়ে আসায় সন্তুষ্ট শিক্ষক অভিভাবকরা। ক্লাসে আসলে সবাই বলে স্যাররা ক্লাস করাচ্ছে, খুব মজা লাগছে। স্কুলে আসছি কিন্তু বাচ্চাদের আমরা পাই নাই। এখন বাচ্চাদের সাথে কথা বলতে পেরে বা ক্লাস নিতে পেরে আমার খুবই ভালো লাগতেছে। এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে বইছে স্বস্তির সুবাতাস। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, এখন থেকে যোগ্যতার মাপকাঠিতে আসন বরাদ্দ হবে বলে আশা শিক্ষার্থীদের। হলে এসে দেখলাম যে তো প্রভোস্টগুলো পদত্যাগ করছে, তারপরে ভিসি পদত্যাগ করছে, প্রক্টর পদত্যাগ করছে। তো আমাদের যে অভিভাবক বলতে ক্যাম্পাসে তেমন কেউ নেই। ইভেন হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরিতে পড়তে এসেছি, তো লাইব্রেরিও আমাদের রেগুলার টাইমে যায় নাই। অতি সত্বর ভিসি নিয়োগ হবে এবং আমাদের যে প্রভোস্টগুলো 9টি হলে পদত্যাগ করেছে তাদের অতি সত্বর নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রম সহ হলের যে কার্যক্রম সেটা সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। উপাচার্য সহ প্রভোস্টদের একটা বড় অংশ পদত্যাগ করেছেন। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যক্রম কার্যত স্থবির। দ্রুত এই অবস্থার পরিবর্তন চান শিক্ষার্থীরা। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যাতে লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক ক্যাম্পাসের সুযোগ তৈরি না হয়, অপরাজনীতিটা না হোক। আমরা নর্মালি যারা গ্রাম থেকে উঠে আসা ছেলেপেলে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয় তখন এই কালচারে আমরা আসলে ওইভাবে অভ্যস্ত হতে পারি না, যার কারণে আমরা ইন্টারমিডিয়েট থেকে পড়াশোনার যে পরিবেশটা নিয়ে বড় হয়েছি, ইউনিভার্সিটি এসে শুরুর দিকে ওই ধাক্কাটা খেয়ে যায়। একদলীয় শাসনের কবল থেকে দেশ মুক্ত হয়েছে। মেধাবীদের সমন্বয়ে নতুন দেশ গড়ার পাশাপাশি ক্যাম্পাস থেকে অপরাজনীতির বিষবৃক্ষ উৎপাট হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এমআর আসাদ, মোহনা সংবাদ। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, এটি পরিমার্জন করে ধাপে ধাপে আগের কারিকুলামে ফিরে যাওয়া হবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে অস্বস্তিতে না পড়ে সেদিকেও খেয়াল রাখার আশ্বাস দেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন উপদেষ্টা। রাজনীতি ও দলীয়করণের কারণে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি মন্তব্য করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্রুতই স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দেন তিনি। এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয়। 9 পর্যন্ত পড়ে ফেললে তো সে কিছু কিছু জিনিস পড়ে ফেলেছে, আগেরটাতে ফিরে গেলে তো গ্যাপ থাকবে বা ওভারল্যাপিং হবে। সেজন্য পরিমার্জনের কথা আমি বলছি। এখন পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনিক সংস্কার না হলে জ্বালানি খাতে প্রত্যাশিত সুফল মিলবে না বলে মনে করছে সিপিডি। ধানমন্ডিতে সংস্থার নিজস্ব কার্যালয়ের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার প্রস্তাবন শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থার গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। সংকট উত্তরণে বিপিআরসিকে ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম।
আলোকে আমরা মনে করি যে এখানে এনার্জি অডিট। সংবাদ সম্মেলনে জ্বালানি খাতে নানান অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। খাতটির সংস্কারে বেশ কিছু প্রস্তাবনাও দেয় প্রতিষ্ঠানটি। সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জ্বালানি খাতে উন্নয়ন হলেও বিদায়ী সরকারের সীমাহীন অনিয়ম দুর্নীতির কারণে সংকট রয়ে গেছে। আগামী দিনে আমরা যা চাই সেটি হলো একটি দক্ষ, প্রতিযোগিতা সক্ষম, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক একটি জ্বালানি বিদ্যুৎ খাত, যেখানে সবকিছু উন্মুক্ত থাকবে, প্রকাশ্য থাকবে এবং কেউ এখান থেকে বঞ্চিত হবে না, সেটি নিশ্চিত করাটি এখানে গুরুত্বপূর্ণ। জ্বালানি খাতকে ঢেলে সাজাতে কিছু আইন বাতিল ও সংশোধনের পাশাপাশি প্রশাসনিক সংস্কারের তাগিদ দেন তিনি। এই মুহূর্তে একটা রাজনৈতিক পরিবর্তন হয়েছে, কিন্তু প্রশাসনিক কিন্তু বড় পরিবর্তন হয়নি, প্রশাসনিক কাঠামোটি কিন্তু একই রয়েছে। সুতরাং রাজনৈতিক নেতৃত্ব যদি প্রশাসনিক এই কাঠামোটিকে যদি উপযুক্তভাবে গাইড না করেন, তাহলে কিন্তু যে ধরনের পরিবর্তন তারা প্রত্যাশা করবেন তাদের সময়কালে, ওই ধরনের একটা পরিবর্তন কিন্তু এই প্রশাসনিক কাঠামোতে তারা নাও পেতে পারেন, এমনকি উল্টো অনেকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীনও হতে পারেন। ব্যয় সংকোচনে বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল কেন্দ্রের সঙ্গে চুক্তি নবায়ন না করার পরামর্শ দেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। একটি সুনির্দিষ্ট রূপরেখার আলোকে, পথরেখার আলোকে যদি এগুনো যায়, তাহলে আমরা জ্বালানি রূপান্তরে আগামী দিনে ইতিবাচক পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ। বাজারে এখনো কমেনি চিনির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়। বর্তমানে চিনির প্রায় পুরোটাই আমদানি করতে হয়, তাই সরকারকে দেশীয় চিনি কলগুলোর ব্যাপারে আবারও সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষি গবেষকরা। পরীক্ষামূলকভাবে কৃষক পর্যায়ে চাষ করে উৎপাদন খরচ নির্ধারণ করে দেওয়ার পরামর্শও তাদের। উষা ফেরদৌসের প্রতিবেদন। চিনি শিল্প বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার অজুহাত দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় অনেকগুলো মিল। উৎপাদন খরচ বাড়ার পেছনে কারণগুলো ছিল আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ না করা, আখের জমির পরিমাণ ও উৎপাদন কমে যাওয়া, আর এর সবই সমাধান করা সম্ভব ছিল, কিন্তু তা না করে বন্ধ করে দেওয়া হয় মিল। এদিকে বাজারে এখনো কমেনি চিনির দাম। 130 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চিনি। বাজারে তো ওইরকম কম যে হয় সেটা তো আর পাই না। চাচ্ছে 130 না, 70 থেকে 80-র ভিতরে নেমে আসো। আর ব্যবসায়ীরা বলছেন এখনো তারা কম দামে কিনতে পারছেন না, তাই কম দামে বিক্রির প্রশ্নই আসে না। এই চিনিটা কেন হয়েছে 135 টাকা, আমরা বেশি 50 টাকা। এখনো আপনি বাজারে দেখেন আমগো চিনিতে 300-400 টাকা বস্তায় বেশি। কেন? এটা তো আমাদের দেশে, বর্তমান বাজারেও বেশি। চিনি বাড়ার মধ্যে একটা সিন্ডিকেট ছিল, মানে দেশি চিনি উৎপাদন কমায় দিয়ে বাহিরের থেকে আমদানি করাটা বেশি হয়েছে। নতুন সরকার কৃষক পর্যায়ে চাষ করে উৎপাদন খরচ নির্ধারণ করে দিলে লাভবান হওয়ার সম্ভাবনা শতভাগ থাকবে বলে মনে করেন এই গবেষক। ইম্পোর্টকে কেন গুরুত্ব দিত? কারণ এলসিতে যদি এলসি করে সেখানে তারা একটা বড় কমিশন পায়, আর যদি চাষি প্রোডাকশন করে সুগার, সেই সুগার থেকে যদি প্রোডাকশানে যায় ফ্যাক্টরিতে, সেখানে তারা অনুৎসাহিত করে, কারণ ওইখানে চাষি যদি মূল্য পায় তাদের লাভ নাই। প্রয়োজন উৎপাদনশীলতা বৃদ্ধি হয় এমন সব পদক্ষেপ নেওয়া। একটা মিলকে একটা স্ট্যান্ডার্ড ধরতে হবে, ধরে সেইটাকে হলো স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, এবং এখানে যারা এই সম্পর্কিত জ্ঞান আছে তাদেরকে দিয়ে প্রোডাকশন কস্টিংটাকে একদম ফাইনালি বের করতে হবে। করে যদি দেখা যায় যে না, এখান থেকে আমাদের প্রোডাকশন করে লাভ হচ্ছে, আমরা বাইরের থেকে ইম্পোর্টের থেকে আমার এখানে প্রোডাকশনে লাভ হচ্ছে, তাহলে সরাসরি চাষির সাথে কন্ট্রাক্টে যাবে, কন্ট্রাক্ট গড়ে নিয়ে যাবে। আবারও চিনি শিল্পকে ঢেলে সাজানোর পরামর্শ দেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সুসম্পর্ক রক্ষা করতে হলে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন তিনি। লক্ষ কোটি টাকা লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা এমপি ও পুলিশ কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। হিন্দুস্তান থেকে বন্দি বিনিময়ের দায়ে এনে বিচার করতে পারে, তাহলে অনতি বিলম্বে বন্দি বিনিময় আছে শেখ হাসিনাকে দেশে পাঠান। ইন্ডিয়ান গভর্নমেন্ট অনুগ্রহ করে এই সরকারের কাছে তৃণমূল জনতার দাবি,
32 নম্বরের বাড়িতে 10 তলা বিল্ডিং করে ঢাকা কলেজের হোস্টেল তৈরি করে আবু সাইদ খোকনের নামে দেওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত গোলাম নাফিস বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নাফিস সহ এ আন্দোলনে নিহতদের শ্রদ্ধা জানাতে রোববার বিদ্যালয়টিতে স্মরণ সভার আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন তানজিদ ভুইয়া। এভাবেই কান্নায় ভেঙে পড়েন নিহত নাফিসের বাবা, মা ও স্বজনরা। এত বাজেভাবে পুলিশরা ওরে মারছে যে বলার মতো না। ওরে গুলি করার পরেও বলতেছে আরো 2টা গুলি করার জন্য। এটা আমাদের জন্য আসলে মানার মতো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করে বনানী বিদ্যানিকেতন সহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বনানী স্টুডেন্ট কমিউনিটির আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এ সময় সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নাফিসের বাবা। দাবি জানান নিহত সবাইকে শহীদের মর্যাদা দিতে। আমার ছেলেতে বেস্ট নসিব করুন এবং জাতীয় রাষ্ট্র বীর শহীদ হিসেবে প্রতি স্বীকৃতি পাক, এটি আমি আপনাদের মাধ্যমে একমাত্র কাম্য। আমার ভাইয়ের মতো যারা আসলে দেশের জন্য শহীদ হচ্ছে, আমার একটাই চাওয়া খুনিদের যাতে বিচার করে, বীর শহীদ হিসেবে তাদের যাতে মর্যাদা দান করে। নাফিজের সহপাঠী ও বন্ধু বান্ধবরাও দাবি জানায় তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার। তার এই মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না, আমরা গভীরভাবে শোকাহত। তা নিয়ে যত বলবো তত কম হয়ে যায়। সে আমাদের পুরো স্কুলের গর্ব, সে যিনি এভাবে আমাদের স্কুলের গর্ব থেকে যায়, এটাই আমি আশা করি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান নাফিজের নামে বিদ্যালয়ে একটি ভবনের নামকরণ করার কথা। নাফিজের সেই স্মৃতি রক্ষার্থে আমরা ওর ক্লাসমেট যারা আছে এবং বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে এই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, ঐতিহ্যবাহী বনানী বিদ্যানিকেতন, যেটি 1972 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে 5টি ভবন আছে। আমরা নাফিজের স্মৃতি রক্ষার্থে একটি ভবনের নাম তার নাম অনুসারে আমরা রাখতে চাই। পরে পরিবারের স্বজন, শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে নাফিজকে শ্রদ্ধা জানান। এতে করে নাফিজ সহ ছাত্র আন্দোলনের সব শহীদদের প্রতি সম্মান প্রদর্শন হবে বলে মনে করেন আয়োজকরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুর মহানগর কাশিমপুরের 2 নম্বর ওয়ার্ডের সিন ক্যাপ স্কুল দখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। রোববার স্কুল মাঠে আয়োজিত এই মানববন্ধনে স্কুলটির চেয়ারম্যান নুরু নাহার সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন জানিয়ে এটি দখলের চেষ্টায় ক্ষোভ জানান তারা। স্কুলটি রক্ষায় যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করেন তারা। সিনকা পাবলিক স্কুল এই প্রতিষ্ঠানটা মাদারীপুর জেলায় বিভিন্ন স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। এতে ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ফসলি জমি বিলীন হয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। এছাড়া ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষের। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মাদারীপুর থেকে আরিফুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। মাদারীপুরের কালকিনি উপজেলার 12টি স্থানে ও সদর উপজেলার কীর্তিনাশা নদীর গোবিন্দপুর, দক্ষিণকান্দি, পাঁচখোলার আড়িয়ালখা নদীর পুরাতন ফেরিঘাট এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। এসব এলাকায় দোকানপাট, রাস্তাঘাট, ফসলি জমি ও বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও ভাঙনের হুমকিতে রয়েছে অনেক স্থাপনা। অনেক দূর নদী ছিল, 3 ভাঙ্গা দিয়েছে, 3 ভাঙ্গার পর বাড়ি করছি ভাই, এখন আবার ভাঙে। একবার ভাঙ্গা হয়ে গেছে, ফিরে আবার নদীতে ভাঙছে পর আবার ফিরে আবার মনে করেন আমরা জায়গা কিনে আবার বাড়ি করি, আবার হেও ভাঙনের সময় হয়ে গেছে। তোর বাড়িঘর ছিল, আবার জমিও ছিল, তারপর 10 দিনের ভিতরে ভাঙে নিয়ে গেছে। ঘর দুয়ার যে আছে সব নদীতে ভাঙে লয়ে গেছে। নদীতে তো অনেক নিচে, আর আমারটাও তো নিচে। এই যে তো টাইনি টুনি নাই কোনো রকম রাখছে। সরকার যদি এখন কোনো ব্যবস্থা নিত দ্রুত, তাহলে আমাকে একটু সুবিধা হইতো। আমরা আতঙ্কের উপরে আছি সবাই।
নদীর ভাঙন রোধে কিছু জায়গায় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি এলাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন নির্বাহী প্রকৌশলী। কালকিনিতে প্রায় 12টা স্পটে ভাঙন আছে। তো আমরা ইতিমধ্যে একটা স্পটে চিহ্নিত করছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে তার পাশে রাস্তাও আছে, তাছাড়া জনবসতিপূর্ণ এলাকা। তো ওইটার জন্য একটা প্যাকেজ চালু হয়েছে এবং ইতিমধ্যে আরও 2টা জায়গায় আরও কাজ শুরু হবে। এবং আমাদের অন্যান্য স্পটগুলোতে কাজ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র পাঠাইছি। আমরা যথাযথ কর্তৃপক্ষের মধ্যে অনুমতি পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। মাদারীপুরের নদী ভাঙন কবলিত এলাকায় বাঁধের ব্যবস্থা করে স্থায়ী সমাধানের দাবি ক্ষতিগ্রস্তদের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বিরুদ্ধে রূপপুর পরমাণু কেন্দ্রের $500 কোটি আত্মসাতের অভিযোগ। সাবেক চিফ জাস্টিস খায়রুলের বিরুদ্ধে রায় জালিয়াতির মামলা। শেখ হাসিনা স্বৈরাচারী শাসন দেশ ধ্বংস করে দিয়েছে মন্তব্য প্রধান উপদেষ্টার। রাষ্ট্রকে নতুন করে গড়তে সবার সহযোগিতা কামনা। জিনিসপত্রের দাম কমানোই প্রধান লক্ষ্য বললেন অর্থ উপদেষ্টা। 7 দিনের মধ্যে মেট্রো রেল চালুর আশ্বাস সড়ক পরিবহন উপদেষ্টার। এবং প্রশাসনিক সংস্কার ছাড়া জ্বালানি খাতে সুফল মিলবে না বলছে সিপিডি। সংকট উত্তরণে বিপিআরসিকে ঢেলে সাজানোর তাগিদ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।